ওখানেই চলে যাই মায়ের কোল ছেড়ে, শুধু তোমার জন্য। তাই তাই তোমাকেও অকালেই যেতে হবে তোমার মাকে ছেড়ে। তাই তো আমি এসেছি, এতেই আমার মুক্তি। পিন্ডি দিলেও তো আমার মুক্তি নেই। সি ভেঞ্চার স্টেশনে আপনাকে স্বাগত। প্রতি শনিবার ঠিক রাত 9:30টায় গল্পবাহার নিত্য নতুন গল্প নিয়ে আসছে শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে। তাই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজ থাকছে সুনামধন্য সুমিলি কাঞ্জিলাল মুখার্জির লেখা গল্প অতৃপ্ত আত্মার প্রতিশোধ। তাই আর এক মুহূর্ত দেরি না করে চলুন শুনে নি আমাদের আজকের গল্প। কৃষ্ণনগরের সোহিনীদের বাড়ির কালী পুজো বেশ বিখ্যাত। তবে বেশ কয়েক বছর হলো সোহিনী নিজের বাড়ির কালী পুজোয় যায়নি। সেবার ইউনিভার্সিটির 3rd সেমিস্টার শেষ হতেই বন্ধুরা সবাই মিলে তাকে চেপে ধরল। সোহিনী, 4th সেমিস্টার তো এখনও ঢের দেরি, পড়ার চাপ এখন একটু কম, তাই এবারে আমরা সবাই মিলে ঠিক করেছি কালী পুজোয় তোর বাড়ি যাব। খুব বিখ্যাত তোদের বাড়ির কালী পুজো শুনেছি, তবে আজ পর্যন্ত এখনো যাওয়া হয়নি। আর তুইও তো অনেক বছর যাসনি বলেছিলিস, চল ঘুরে আসবো। কিরে, নিয়ে যাবি তো? কি যে বলিস বাপটু, কেন নিয়ে যাব না? তবে আমি কালী পুজোর সময় যেতে চাই না। কেন সোহিনী, কালী পুজোয় যেতে চাস না কেন? কোনো প্রবলেম আছে? আসলে একবার একটা ঘটনা ঘটেছিল এই কালী পুজোর সময়। তারপর থেকেই যাব ভেবেও কিছুতেই যেতে পারি না। আসলে যে কোনো কারণেই হোক ও আমাদের নিয়ে যেতে চাইছে না। না রাহুল, ব্যাপারটা তা নয়। কি বলবো তোদের, বললে কি তোরা বিশ্বাস করবি? অনেক বলে উঠল, কেন বিশ্বাস করব না? আরে বলোই না শুনি। সোহিনী কোমল স্বরে বলতে শুরু করলো, কালী পুজোয় সেই শেষবার গিয়েছিলাম, আজ থেকে প্রায় 4 বছর আগে। তখন 11-এ পড়ি। কিন্তু যা হলো সেবার আজও মনে পড়লে শিউরে উঠি। সেদিন ভাইফোঁটা ছিল। আমাদের পাশের বাড়িতে হঠাৎই আগুন লেগে যায়, হয়তো বাজি থেকে। তবে ঠিক সময় মতো সবাই বেরিয়ে এলেও ওই বাড়ির ছোট মেয়েটা বেরোতে পারেনি। আসলে কেউ খেয়ালই করেনি ওকে, তাই সবাই বেঁচে গেলেও অকালেই বোনটা। আর এই ঘটনাটা আমার মনে খুব প্রভাব ফেলেছিল। সকালেই আমার খুড়তুতো ভাই টুকাইকেও ফোঁটা দিয়েছিল। খুব মিষ্টি একটা মেয়ে, ওর নামও মিষ্টি। আমার থেকে মাত্র 2 বছরের ছোট ছিল। কিছুতেই মানতে পারিনি ওর মৃত্যু। সেদিন রাত্রে ঘুমোতে পারিনি। ওদের বাড়ির ছাদটা পুড়ে কালো হয়ে গিয়েছিল, আর চোখ খুললেই ওদিকেই চোখ যাচ্ছিল আমার। মনে হচ্ছিল যেন ছাদে কেউ ঘুরছে। আর আমার মনে হয় এটা শুধুই মনের ভুল নয়, কারণ তার পরের দিনও ওকে আমি দেখেছিলাম। জানি না আমাকে কেন ও দেখা দিয়েছিল, তবে আমি এরপর থেকে আর কালী পুজোর সময় বাড়ি যাইনি। অনেক সব শুনে খুব জোরে হেসে উঠল। তা দেখে বিরক্ত হয়ে সোহিনী বলল, এই জন্যই তোদেরকে আমি বলতে চাইনি। জানতাম তোরা কেউ বিশ্বাস করবি না। তবে বিশ্বাস করতেই তো চাই, আর তার জন্য তোর বাড়ি তো যেতেই হবে। আর তোকে কেন দেখা দিয়েছিল সেটাও তো জানতে হবে। দেখ, আমি কিন্তু সিরিয়াসলি বলছি। অনেক আমি জানতে চাই না, তাই বাড়িও যেতে চাই না। তোরা প্লিজ কিছু মনে করিস না। থাক, ওকে জোর করিস না, ওর সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা কর। সোহিনী খুব চুপ হয়ে গিয়েছিল, তাই কেউ আর কিছু বলল না। সকলেই পরিবেশ গম্ভীর বুঝে আড্ডা শেষ করে বাড়ি চলে গেল।
এরপর দুর্গাপুজোর ছুটির শেষে সবার সাথে সোহিনীর দেখা হলো। এর মাঝে ফোনে সবার সাথেই কথা হয়েছে, তবে সোহিনীর বাড়ি যাওয়ার বিষয়ে ওকে কেউই আর কিছু বলেনি। তবে সোহিনীকে সামনে পেয়ে আবার রাহুল বলল, কিরে কিছু ভাবলি? কালী পুজোর তো আর 2 সপ্তাহ বাকি নেই, আমাদের কি তোর বাড়ি নিয়ে যাবি? সোহিনী একটু রেগে বলল, তোরা কি এই টপিকটা বাদ দিবি প্লিজ? কথায় আছে না, যখন কোনো বিষয়ে বারণ থাকে তখন তাতে আগ্রহ আরো বেড়ে যায়। এরপর থেকে সকলেরই যেন আগ্রহ আরো বেড়ে গিয়েছিল। রহস্যটা জানার জন্য সকলেই মনে মনে আরো ব্যাকুল হয়ে উঠেছিল। তবে সোহিনীর আপত্তি থাকায় আর কেউই কিছু বলতে পারছিল না। সকলেই প্রায় জোর করেই মুখে কুলু পেটেছিল। তবে সোহিনী এই নিয়ে অনেক ভেবে সিদ্ধান্ত নিল এবং সকলকে ডেকে বলল, অনেক ভাবলাম সারা রাত, জানিস, হয়তো শুধুই ভয় পেয়েই নিজেকে আটকে রেখেছি। চল, তোদের ইচ্ছাই পূরণ হোক। আমি মাকে ফোন করে বলছি আমরা সবাই আসছি। তার মানে এবার কালী পুজো আর ভূত দেখা দুটোই হবে? পুজো প্লাস অ্যাডভেঞ্চার ট্যুর, ওয়াও, জাস্ট জমে যাবে। অনেক, আমি কিন্তু তোদের কালী পুজোয় নিয়ে যাচ্ছি, আর শুধুই তোদের যাবার ইচ্ছা তাই। প্লিজ কাল যেটা বলেছি ভুলে যা। তৃণা বলে উঠল, আচ্ছা বেশ, আমরা ভুলে গেলাম। এবার বল কবে যাবি? কাল চতুর্দশী, মানে 14 প্রদীপ, খুব ভালো দিন। যদি সবাই রাজি থাকিস তাহলে কালই চল। ওটা চতুর্দশী নয় ম্যাডাম, ওটা ভূত চতুর্দশী। তবে তোমার তো দেখছি ভূত বলতেও ভয় লাগে। অনেক প্লিজ শোন, তোরা যদি কাল যেতে চাস তাহলে সকাল 6টায় শিয়ালদা চলে আসবি। কি প্রবলেম নেই তো কারোর? কি যে বলিস প্রবলেম? আমরা সবাই লাফাচ্ছি আনন্দে, তোর পারমিশন পেয়ে গেলাম, ব্যাস। তাহলে এবারের কালী পুজো সোহিনীর বাড়িতে। পরের দিন সবাই একসাথে শিয়ালদা থেকে ভোরের ট্রেনে রওনা দিল। তবে কৃষ্ণনগর স্টেশনে পৌঁছতেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। স্টেশনে নেমেই সোহিনীর যেন মনে হলো তার পাশের বাড়ির মিষ্টি সামনে চায়ের দোকানে বসে আছে। সামনে এগিয়ে গিয়ে ভালো করে দেখল, মনে মনে বলে উঠল, না, এ তো মিষ্টি নয়। আর কেনই বা হবে? ও তো... রাহুল জিজ্ঞেস করল, কিরে সোহিনী, কি হলো তোর? আপন মনে কি বিড়বিড় করছিস? ভূত দেখলি না তো? ঠাট্টা করছিস? অবশ্য যার সাথে হয় সেই বোঝে। তোকে বলে লাভ নেই আমি কি দেখলাম। রাগ করছিস কেন? আচ্ছা আমাকে বল তো কি হয়েছে? হঠাৎ তোকে এত ডিস্টার্ব দেখাচ্ছে কেন? আমার মনে হলো আমি মিষ্টিকে দেখলাম, খুব স্পষ্টই দেখেছি, অথচ সামনে গিয়ে দেখি... যাক, মনের ভুল হয়তো, বাদ দে, চল অটো স্ট্যান্ডে। কেন এরকম মনে হলো তোর? ও তো কবে আর তখন দেখেছিলিস সেটা মেনে নেওয়া যায়, তবে এত বছর পরেও কেন, তাও এখানে এসে? কই, ওখানে তো দেখিসনি কখনো। জানি না, এজন্যই তো না চাইতেও ভাবতেই হচ্ছে। ওহ, তোরা কি শুরু করলি বলতো? সকাল সকাল বুঝি ভূত দেখা যায়? আমিও দেখতে চাই তোর মিষ্টিকে, তবে এত সকালে কি সে দেখা দেবে? সোহিনী বিরক্ত হয়ে বলল, তোরা কি আমার বাড়ি যাবি, নয়তো আমি একাই অটো করে চলে যাই। এই 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 সবাই চল, সবাই চল, নাহলে চণ্ডী মূর্তি ধরবে আর নিয়েই যাবে না আমাদের। না না, তুমি আছো তো, ও যেই মূর্তি ধরুক তোমার কথায় ঠিক শান্ত হয়ে যাবে। অনেক হাসি মুখে বলল, ঠিকই বলেছিস। অটোতে মিনিট 15 সোহিনীর বাড়ি। প্রায় 10টা নাগাদ তারা পৌঁছালো। সবার মনে অদ্ভুত তৃপ্তি সোহিনীর বাড়ি দেখে। কি সুন্দর সাজিয়েছে রে, রাতে আরো সুন্দর লাগবে। তোর বাড়িটাও খুব সুন্দর, বেশ আভিজাত্য আছে।
তা তো থাকবেই, প্রায় 200 বছরের পুরনো জমিদার বাড়ি। কিরে, ঠিক বললাম তো সোহিনী? একদম ঠিক। আমি একদিন বলেছিলাম, তুই মনে রেখেছিস তাহলে? অবশ্যই, মনে তো রাখতেই হতো। সেই তখন থেকেই যে এখানে আসার প্ল্যান করছিলাম আমরা। আচ্ছা, বুঝলাম। এবার ভিতরে যাওয়া যাক। সকলে ভেতরে যেতেই সোহিনীর মা অনুসূয়া এগিয়ে এলেন। সোহিনীকে আর তার বন্ধুদের দেখে আনন্দে আহ্লাদিত হয়ে তিনি বললেন, খুব খুশি হয়েছি তোমরা এসেছো। আর তোমাদের জন্যই আজ আমার মেয়েটা কত দিন পর কালী পুজোয় বাড়ি এলো। কত বলেছি, আসেই না। তাই তোমাদের অনেক ধন্যবাদ গো। নাও, এবার তোমরা একটু ফ্রেশ হয়ে রেস্ট নাও। কত দূর থেকে এসেছো, আমি জলখাবার পাঠাচ্ছি। আর সবার সাথে পরে ভালো করে কথা হবে, কেমন? এই রাজু, রাজু, ওদেরকে ওই রুমে নিয়ে যা। আর বুনাই, তুই আমার সাথে আয়। অনুসূয়া ভিতরের ঘরে গিয়ে মেয়েকে দুহাতে জড়িয়ে ধরে বললেন, আমি যে আজ কি খুশি তোকে পেয়ে বলে বোঝাতে পারবো না। তোকে ছাড়া কালী পুজোর দিনগুলোতে খুব মন খারাপ হতো রে, একদম ভালো লাগতো না আমার। সবই তো জানো মা। আর এবারেও আসার ইচ্ছে ছিল না, তবে ওরা এমনভাবে চেপে ধরলো আর না করতে পারলাম না। ওদের অনেক দিনের ইচ্ছে, তাই সেই ইচ্ছে পূরণ করলাম। খুব ভালো করেছিস। আর ভয়টা তো কাটাতে হবে, সে তো কবেকার কথা। আর কেউ ভয় পায়? বোকামি। আমার ভয়টা যে একেবারেই অযৌক্তিক নয় মা। আজ স্টেশনে নেমেই যেন মনে হলো মিষ্টি বসে আছে। ধুর, ওই সারাক্ষণ মিষ্টির কথা ভাবছিস, হয়তো তাই। সবটাই ভ্রান্তি। এবার সব ভুলে চল তো সবাই মিলে একটু আনন্দ করি। তোর বন্ধুদের সাথে গল্প করতে হবে তো। কাকু, কাকিমা আর দাদাইয়ের সাথেও তো আলাপ করাতে হবে ওদের, নাকি? সবাই কোথায় মা? দেখলাম না তো কাউকে। কাকাইরা পুজোর ফর্দ নিয়ে গেছে, সব কিনে আনবে। আমাকে কিচ্ছু করতে দেবে না। আর দাদাই বোধহয় ঘুমোচ্ছে, কোন সকালে উঠেছে। বিকেলে ঠাকুর আনতে যাবে তো। আনন্দে সোহিনী বলে উঠল, আমরাও যাব মা। অনুসূয়া একটু মুচকি হেসে বললেন, 14 প্রদীপ দিবি না? সোহিনী উচ্ছ্বসিত হয়ে বলল, অবশ্যই। আজ কত বছর পর এই সুযোগ পেয়েছি। বিকেলে সবাই ঠাকুর আনার জন্য ব্যস্ত হয়ে পড়ল। সোহিনী ঠাকুরদা অর্থাৎ দাদাই আর পাড়ার ছেলেরা মিলে ঠাকুর আনতে গেল। সোহিনী আর তার বন্ধুরা রেডি হয়ে ঠাকুর দালান এসে বসল, যেখানে মা কালীর মূর্তির আগমন হবে। বেশ আড্ডা জমে উঠেছিল সবার। সন্ধে হতেই সোহিনীর মা একটা মাটির থালায় 14 প্রদীপ সাজিয়ে এনে সোহিনীকে বললেন, এই বছর তুই সারা বাড়িতে প্রদীপ দিবি। মাঝের কটা বছর আলোয় ভরিয়ে দিও, কিছুতেই মনের অন্ধকার দূর করতে পারিনি রে বুনাই। এই বছর তোর হাত দিয়ে এই বাড়ি আলোকিত হোক। আনন্দে সোহিনীর চোখে জল চলে এলো। প্রদীপের থালাটা হাতে নিয়ে ও একে একে ঘর বারান্দার চারিদিকে প্রদীপ দিতে লাগলো। এমন সময় অনেক এসে প্রদীপের থালাটা হাতে নিয়ে বলল, আচ্ছা, আমিও কি পার্টিসিপেট করতে পারি ম্যাডাম? সোহিনী একটু মৃদু হেসে বলল, অবশ্যই পারেন। অনেক একটু গলা ছেড়ে বলল, উফ, তোকে দারুণ দেখাচ্ছে সোহিনী। ধন্যবাদ। জানিস, আজ 4 বছর পর নিজের বাড়িতে 14 প্রদীপ দিচ্ছি। সেই ছোট থেকে প্রত্যেক বছর আমি আর মা মাটি দিয়ে প্রদীপ তৈরি করে সেগুলো রোদে শুকিয়ে তারপর সারা বাড়ি আমরা প্রদীপে ভরিয়ে দিতাম। 4 বছর পর সেই পুরনো ছন্দে আমি। খুব ভালো লাগছে। আপনাদের মাঝখানে একটু ডিস্টার্ব করতে এলাম আমি। গলাটা ঝেড়ে বলল তৃণা। ডিস্টার্ব হব কেন? ব্যক্তিগত কিছু তো বলছি না, তোকেও বলতে পারি। আচ্ছা, বাপটু আর রাহুল কোথায়? ওরা সাজছে। সে কি রে, আজ সবাই সাজছিস, শুধু আমি সাজলাম না? ধ্যাত, আর কত সাজবি? এমনিতেই তোকে নীল পাঞ্জাবিটায়
দারুণ লাগছে। ও, তাহলে উত্তর তো পেয়ে গিয়েছিস তো অনেক, আর দুঃখ কিসের? আচ্ছা, আমি ছাদের সিঁড়িতে প্রদীপ দেব, তোরা যাবি তো চল। তৃণা আর অনিকও সোহিনীর সাথে ছাদের সিঁড়ির দিকে গেল। তবে হঠাৎই যা ঘটল তা শুধু সোহিনী অনুভব করল। একটা সিঁড়ি উঠতেই সোহিনীর যেন মনে হলো কেউ ওকে ঠেলল। চমকে পিছনে তাকাতেই দেখল অনিক আর তৃণা তার থেকে তখনও 2 হাত দূরে। স্বভাবতই ভয় পেল সোহিনী, তবে মুখে কিছু বলল না। এরপরে প্রদীপটা জ্বালিয়ে ছাদের সিঁড়িতে রাখতেই একটা দমকা হাওয়ায় তা নিভে গেল। বারবার চেষ্টা করেও যখন জ্বালানো গেল না, তখন আবারও ঘাবড়ে গেল সে। তা বুঝতে পেরে অনিক বলল, এ কি রে, তুই ভয় পাচ্ছিস কেন? আরে হাওয়া দিচ্ছে তো, তাই নিভে যাচ্ছে। অনিকের কথার দিকে আর মন যাচ্ছিল না সোহিনীর, কারণ সামনে আরো ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল তার। দেখল সামনের বাড়ির ছাদে কে যেন প্রদীপ নিয়ে হাঁটছে। ঠিক যেমন মিষ্টি আগে প্রদীপ দিত, সেইভাবেই সাজিয়ে প্রদীপ দিচ্ছে কেউ। তবে প্রদীপগুলো জ্বলছে না। কি রে, কি হলো তোর? আর একটু ওয়েট কর, হাওয়া থামলেই পারবি। দেখ, ওই বাড়িটায় কেউ প্রদীপ দিচ্ছে, ঠিক যেমনভাবে মিষ্টি প্রদীপ দিত। তবে প্রদীপগুলো জ্বালায়নি এখনো। হয়তো জ্বলছে না, ঠিক তোর প্রদীপের মতো। আরে আমি বললাম তো হাওয়ার জন্য। বলতে বলতে থেমে গেল অনিক। কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, তবে সামনের বাড়ি বলতে কি ওই বাড়িটা? তবে কই কেউ ছাদে নেই তো। কি বলছিস? কি কেউ নেই মানে? একজন শাড়ি পরে থালায় প্রদীপ নিয়ে হাঁটছে তো। কি বলছিস সোহিনী? আমিও কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। এবার তো আমারও ভয় লাগছে। কাঁপা গলায় বলল তৃণা। এমন সময় সোহিনীর ঠাকুরদা ঠাকুর নিয়ে এলো। সারা বাড়ি মা কালীর জয়ধ্বনিতে ভরে উঠল। বল জয় কালীমার জয়, জয় কালীমার জয়। ঠাকুর এসেছে, নিচে চল। আমি এসব নিয়ে এখন আর ভাবতেই চাই না। যেখানে ঠাকুর আছে সেখানে কিসের ভয়? সবটাই আমার মনের ভুল হয়তো। আরে এই না হলে আমার সোহিনী, মানে আমাদের। তবে এই প্রদীপটা তো জ্বালাতেই হবে। এটাই তো লাস্ট, মানে 14 নম্বর প্রদীপ, যেটা ছাদের সিঁড়িতে প্রতিবার দেওয়া হয়। জানি না এটা জ্বালাতে গিয়েই বাধা পেলাম কেন। কিসের সংকেত ছিল কি জানি। তবে সব শুভ হবে এই আশা করেই আবার জ্বালালাম। খুব অদ্ভুতভাবেই এবার প্রদীপটা জ্বলে উঠল। দেখলি, যেখানে মায়ের আগমন সেখানে সব অশুভ শক্তির বিনাশ ঘটে। এই বলে পাশের ছাদে তাকাতেই সোহিনী দেখল কেউ নেই সেখানে। ঘরে মায়ের আগমন হতেই ঢাকের বাদ দিতে ভরে উঠল সারা বাড়ি। সোহিনী তার বন্ধুদের সাথে তার কাকু কাকিমা দাদাইয়ের পরিচয় করিয়ে দিল। এবছর সোহিনীর উপস্থিতিতে যেন উৎসবের আনন্দ আরো দ্বিগুণ হয়ে উঠেছিল। তবে সোহিনীর মনটা অন্যমনস্ক হয়েছিল, যেটা ওর মা অনুসুয়া খেয়াল করল। কি হয়েছে রে বুনাই? তুই এত কি ভাবছিস? বাড়িতে মা এসেছেন, তোর প্রিয় ঢাক বাজছে, কাল পুজো হবে, অথচ তুই যেন অন্য জগতে। মনে আনন্দ নেই দেখছি। বল না, কি হলো তোর? আচ্ছা, আবারও সব ছাইপাশ ভাবছিস না তো? না না মা, আমি ঠিক আছি। আচ্ছা, কাল কখন অমাবস্যা লাগবে? পুজো কখন শুরু হবে? আমি কিন্তু অঞ্জলি দেব। সোহিনী তার মাকে তো ভুলিয়ে দিল, তবে নিজেকে কি করে বোঝাবে বুঝতে পারছিল না। রাতে বন্ধুদের সাথে বিষয়টা আলোচনা করলো। না সোহিনী, এবার কিন্তু আর হালকাভাবে নেওয়া যাবে না, ভাবতেই হচ্ছে। এবারে আমি আর অনেকও সাক্ষী আছি।
সত্যি তো, কেউ তো ছিল না ওই ছাদে। তবে ওই শুধু কেন দেখলো? তাহলে সত্যি কি মিষ্টি? আর সবচেয়ে অদ্ভুত, ঠাকুর আসার পর প্রদীপটা ঠিক জ্বলে উঠল। সবটা তো কাকতালীয় হতে পারে না। স্টেশনেরটা মনের ভুল হতে পারে, তবে বারবার কেন হবে? আচ্ছা, আমি একটা সমাধান দিতে পারি যদি তোরা মানিস। সোহিনী, তুই ওই মিষ্টির মায়ের সাথে একবার দেখা কর, ওনাকে সব কিছু বল। উনি কি করবেন? শুধু শুধু উনি আরো বিচলিত হয়ে পড়বেন। আরে অন্তত ও এটুকু তো জানবে যে উনিও মিষ্টিকে দেখতে পান কিনা, বা ওদের বাড়ির কেউ দেখে কিনা। ও ঠিকই বলেছে। এটা অন্তত সোহিনী জানা দরকার যে মিষ্টি সবাইকেই দেখা দিচ্ছে, না শুধুই সোহিনীকে। বাই দা ওয়ে, আজ কিন্তু ভূত চতুর্দশী। সোহিনী, তুই একা ঘুমোবি না। একাই এসব হচ্ছে তোর সাথে। কাকিমার সাথে বা তৃণার সাথে ঘুমা। এমনিতেই তেনারা আজকে রাত্রে ঘুরে বেড়ানো শুনেছি। আর মিষ্টি তো অপঘাতে মারা গেছে, অকাল মৃত্যু। ও তো ঘুরবেই। না, আমি একাই ঘুমোবো। আর আজ তো অবশ্যই, কারণ আজকের রাতেই বিষয়টা আরও স্পষ্ট হবে। দেখি পরীক্ষা করে সত্যি আমার মনের ভুল নাকি। ঠিক আছে, বেস্ট অফ লাক, আর সাবধান। কিছু বলার নেই, এই নাকি তুই ভয় পাচ্ছিস। যাই হোক, আর কি বলবো। আই সাপোর্ট ইউ। বেস্ট অফ লাক ডিয়ার। আমিও তোর সাথেই আছি। সেদিন সোহিনী সেই ঘরেই ঘুমোতে গেল যেখান থেকে মিষ্টিদের ছাদ দেখা যায়। অনেক রাত হয়ে গেল, কিছুতেই ঘুম আসছিল না ওর। তবে হঠাৎই কখন যেন চোখটা বুজে গেল, আর চোখ খুলল একটা বিকট কান্নার আওয়াজে। এ কি শুনছে সে? এত রাতে কে কাঁদছে? জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখল কেউ নেই। ঘুরে তাকাতেই চক্ষু কপালে তার। সামনে মিষ্টি দাঁড়িয়ে। তুই তুই এখানে কেন? কেন ভয় দেখাচ্ছিস তুই আমাকে? সেই স্টেশন থেকে দেখছি। তাহলে ঠিকই দেখেছি আমি, আর আজ ছাদেও। কিন্তু কেন কেন দেখা দিচ্ছিস বারবার? কেন এসেছিস এখানে? মিষ্টি বলতে শুরু করলো, আমি জানতাম সোহিনীদি তুমি আসবেই, তবে অনেক দেরিতে এলে যে। 4 বছর অপেক্ষা করেছি তোমার জন্য, এই কালী পুজোর সময়। আর কালী পুজোর সময় ছাড়া অন্য সময় তুমি আসতেই পারি না। শুধু এই সময়টাই আমি আসি। তবে তুমি আসোনি। আজ আমার এত অপেক্ষার শেষ হলো। কিন্তু কেন অপেক্ষা করছিস আমার জন্য? কি চাস তুই আমার কাছ থেকে? তুই তো জানিস আমি তোর জন্যই আসতাম না। তাহলে কেন ভয় দেখাচ্ছিস আমাকে? মিষ্টি বিকট হেসে বলল, কি চাই তোমার থেকে? তোমাকে চাই, তোমার প্রাণ চাই, কেড়ে নিতে চাই তোমাকে, ঠিক যেমন আমাকে তুমি। এই বলেই বিদায় নিল মিষ্টি। ভয়ে গলার স্বর যেন আটকে গিয়েছিল সোহিনীর। শরীর একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল ওর। এ কি শুনল? তাড়াতাড়ি ছুটে গেল তৃণার কাছে। তৃণা ঘুমিয়েছিল। সোহিনীকে দেখে আঁতকে উঠল। মিষ্টি এসেছিল। ও বলেছে আমার প্রাণ নেবে, ও কেড়ে নেবে আমাকে সবার থেকে, কেড়ে নেবে। কিন্তু কেন? কি করেছিস তুই? কেন বললো এরকম? আর কিছু বলেছে? না, চলে গেল, আর দেখতে পেলাম না।
এত ভয় পেয়ে গিয়েছিলাম যে আর কিছুই বলতে পারলাম না। কি হবে ত্রিনা? ও কি সত্যিই মেরে ফেলবে আমাকে? না না, কিচ্ছু করতে পারবে না ও। তুই একদম ভয় পাস না, আমরা সবাই আছি তো তোর পাশে। কিচ্ছু হবে না তোর। এখন ঘুমিয়ে পড়, কাল সকালে উঠে আমরা আলোচনা করে এর সমাধান করব, ওকে? আর মিষ্টির মায়ের সাথে তো দেখা করতেই হবে। না, আমি ঘুমাতে পারবো না ত্রিনা, কিছুতেই না। আমি আছি তো, প্লিজ তুই ঘুমানোর চেষ্টা কর। সকালে উঠে বন্ধুরা সবাই সোহিনীকে নিয়ে মিষ্টির বাড়ি গেল ওর মায়ের সাথে দেখা করতে। মিষ্টির মা তপতি এতদিন পর সোহিনীকে পেয়ে খুব খুশি হলেন, সকলের আদর যত্ন করলেন। কাকিমা, মিষ্টিকে কি কখনো আপনি দেখেছেন ও যাবার পরে? এই 4 বছরে? বা এই বাড়ির কেউ কি দেখেছে কখনো? না, কখনো না। কেন বলো তো? এরকম প্রশ্ন করলে কেন ঠিক বুঝলাম না। কারণ কাল এখানে আসার পর থেকেই আমি মিষ্টিকে দেখছি। আর কাল রাতে ও আমাকে বলেছে আমার প্রাণ নিতে এসেছে ও। কি বলছো এসব তুমি সোহিনী? হ্যাঁ কাকিমা, এটা সত্যি। সোহিনী খুব ভয় পেয়েই আপনার কাছে এসেছে। ইনফ্যাক্ট আমরা সবাই জানতে চাই যে মিষ্টি কেন এই কথাটা বলল ওকে, কি করেছে ও। আমি কি করতে পারি বল? সত্যি যদি কোনো সাহায্য করতে পারি নিশ্চয়ই করব। আপনি আপনার মেয়ের আত্মাকে মুক্তি দিয়ে দিন। অকাল মৃত্যু তো, এটাই উচিত। কাকিমা, এতে সোহিনীও মুক্তি পাবে। ভাবুন তো, ওর নিজের বাড়িতেই ভয়ে আসে না, 4 বছর পর কালী পুজোতে এলো, আর এসে একটু আনন্দ করবে সেটাও পারছে না। কি অবস্থা হয়েছে ওর দেখুন তো। আচ্ছা বেশ, আমি ব্যবস্থা করছি। আজ তো কালী পুজো, কালী পুরোহিতের সাথে কথা বলছি। অনেক ধন্যবাদ কাকিমা। আমাদের বাড়িতে আসবেন রাতে পুজোর সময়। না মা, সেই ঘটনার পর থেকে আমি আর কালী পুজোর দিন বেরোই না। একটাই মেয়ে আমার, এইভাবে অকালে চলে গেল। কান্নায় ভেঙে পড়লেন তপতি। বাড়িতে কাউকে কিছু জানালো না সোহিনীরা। রাতে বেশ সমারোহে কালী পুজো হলো। সোহিনী ওর মায়ের সাথে অঞ্জলি দিল। তারপর আবার তারা আলোচনা শুরু করলো মিষ্টির বিষয়টা নিয়ে। শুধু ওকে মুক্তি দিলেই হবে না, কারণটা তো জানতে হবে। কেন ও আমাকে... আরে কি দরকার জানার? ও মুক্ত হয়ে গেলেই তো আর তোকে বিরক্ত করবে না। না রাহুল, আমি সত্যিটা জানতে চাই। দেখ, কিছু তো কারণ আছে নিশ্চয়ই। অবশ্যই তোর জানা উচিত, না হলে তোরও মুক্তি নেই। থ্যাঙ্কস ডিয়ার, তোরা এভাবেই আমার পাশে থাকিস। আচ্ছা, 108টা প্রদীপ জ্বালানো হবে এখন। কারা কারা যাবি চল। অনেক সবার আগে এগিয়ে এসে সোহিনীর হাত ধরে বলল, আমি তোর পাশে আছি, সারা জীবন থাকবো, প্রমিস। মানে আমরা সবাই আছি তো। চল, কাকিমা ডাকছে, সবাই একসাথে প্রদীপ জ্বালাবো। কথা ঘুরিয়ে দিলেও অনেকের কথার ইঙ্গিত বেশ বুঝতে পারল সোহিনী। মনে মনে সে যেন নিশ্চিন্ত হলো, পরম শান্তি অনুভব করল। 108টা প্রদীপ জ্বালিয়ে ধনুচি ঢাকের বাদ্যি সহ পুজো শেষ হলো প্রায় রাত 3:15। সেদিন রাতে সোহিনী আবারও একা ঘুমোতে গেল, সকলের অনেক বারণ সত্ত্বেও। তবে একা ঘরে কিছুতেই ঘুম তো আসছিলই না। উপরন্তু মিষ্টিদের বাড়ির ছাদের দিকে বারবারই চোখ চলে যাচ্ছিল তার। অস্থির হয়ে উঠেছিল সোহিনী, চাপা অস্বস্তি বোধ করছিল। এমন সময় আবার সেই বিকট কান্নার আওয়াজ। ভয়ে গলা শুকিয়ে গেল সোহিনীর। হঠাৎই পাশে তাকিয়ে দেখল মিষ্টি বসে আছে তার বিছানায়। মিষ্টি গলা ঝাঁঝিয়ে উঠল, তোমাকে কেন মারবো? এটাই ভাবছো তো সব সময়?
কারণ তুমি অকালে আমাকে কেড়ে নিয়েছো। সেদিন রকেট কে ফাটাচ্ছিল টুবাইদার সাথে? মনে পড়ে সেদিনের কথা। আর সে রকেটের আগুন এসে পড়ে আমাদের ইলেকট্রিক তারে, পুরে ছাই হয়ে যায় আমাদের বাড়ি। আর আমি পুড়ে যাই, চলে যাই, ওখানেই চলে যাই মায়ের কোল ছেড়ে, শুধু তোমার জন্য। তাই তোমাকেও অকালেই যেতে হবে তোমার মাকে ছেড়ে। তাই তো আমি এসেছি, এতেই আমার মুক্তি। পিন্ডি দিলেও তো আমার মুক্তি নেই। তুই ভুল বুঝেছিস আমাকে। আরে আমি তো ভয় পাই বাজিকে, সেদিনও ফাটাতাম না। টুকাই জোর করে ধরিয়ে দিল তাই। তবে বাজিটাই খারাপ ছিল, আগুনই ধরছিল না তো। হঠাৎই তারপর জ্বলে উঠে ছিটকে তোদের বাড়ির দিকে। এতে আমার দোষ কোথায় বলতো? কারণ সেই বাজিতেই তো আমি পুড়েছি দিদি। এটা তোমার দোষ নয়। আর আগুন ধরেনি? কি বলছো? আমি তো ছাদ থেকে দেখলাম পরিষ্কার। তুমি রকেটটা ধরালে, তারপরে একটা ব্লাস্টের আওয়াজ। হ্যাঁ, কিন্তু সে তো সঙ্গে সঙ্গে ধরেনি। তাই তো। মিষ্টি কোথায় গেলি তুই? আরে কথাটা তো শুনে যা। মিষ্টি আবার চলে গেল। সোহিনী কিভাবে বোঝাবে মিষ্টিকে যে ও নির্দোষ, কিছুতেই ভেবে পেল না। ভাবলো সকালেই সবটা সবাইকে জানাবে, তখনই কিছু উপায় বের করা যাবে। সকালে বন্ধুদের সবটা বলার পর রাহুল বলল, একটাই প্ল্যান আসছে ওকে কনভিন্স করার। চল আমরা প্ল্যান চেট করে ওকে সবটা বোঝাই। এই আইডিয়াটা কিন্তু রাহুল দারুণ বলেছিস ভাই। আমিও রাজি। দেখ, সবাই মিলে বোঝালে ও ঠিক বুঝবে। দেখ, যেভাবেই হোক সোহিনীকে আমাদের আগের জীবন ফিরিয়ে দিতেই হবে। শুধু আমাদের জন্যই তো ও এখানে এসেছে, না আসলে তো ওকে এসব ফেস করতে হতো না, তাই না? ওখানে তো ও বেশ ভালোই ছিল। ও কতদিন পালিয়ে বেড়াতো অনেক, তার চেয়ে ভালোই হলো সব মিটে যাক। সোহিনী, তুই কিছু বল। তোরা যা করবি আমি রাজি, কারণ আমার মাথা আর কাজ করছে না। অনেক এসে সোহিনীর কাঁধে হাত রেখে বলল, আমরা সবাই আছি তো, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। আমি আমার পুরনো সোহিনীকে ঠিক ফিরিয়ে আনব। সেদিন রাতেই সোহিনীর শোবার ঘরে মোমবাতি জ্বালিয়ে ওরা প্ল্যান চেট করল। মিষ্টি এসে তার উপস্থিতি বোঝালো সামনে চেয়ারটা ঠেলে। সকলে ওকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু কিছুতেই ও বুঝল না। জোরে জোরে চেয়ার ঠেলে রাগ প্রকাশ করতে লাগলো। সোহিনী বলল, বিশ্বাস কর মিষ্টি, রকেটটা খারাপ ছিল। অনেক চেষ্টা করেও তো জ্বলছিলই না প্রথমে, হঠাৎই পরে জ্বলে উঠল। হয়তো তখনই তুই দেখেছিস, আর তাই আমাকে ভুল বুঝছিস। আর ওটা যদি তোদের বাড়ির দিকে যায়, সেটা আমি থামাতাম কি করে বল? তুই অযথাই আমাকে। এবার রাগে চেয়ারটা শূন্যে উড়িয়ে দিল মিষ্টি, আর লিখে দিয়ে গেল, কাল ভাইফোঁটা, তৈরি থেকো সোহিনী দি, তৈরি থেকো তুমি। চেয়ারটা ছুঁড়ে ফেলে দিয়ে সে বেরিয়ে গেল ঘর থেকে। সোহিনী আবারও খুব ভেঙে পড়ল। সবাই অনেক করে বুঝিয়ে ওকে বাড়ির কালী পুজোর জায়গায় নিয়ে এলো। ওখানে কিছুক্ষণ বসলো ওরা। সোহিনীর মা দেখেই বুঝলো মেয়ের কিছু হয়েছে, তবে বুঝতে দিল না। সামনে গিয়ে বলল, তোমরা কিছু মনে করো না, আজ আমি আমার মেয়ের পাশে শোব।
কাল তো চলে যাবে তোমরা। কি রে, শুবি তো আমার পাশে? অনেক দিন পর মা মেয়ে একসাথে। মাকে সবটা জানালো সোহিনী। মা শুনেই বলল, আমি তো জানতাম তুই কিছু লুকোচ্ছিস, তাহলে বলতেই তো হলো মাকে। সোহিনী মাকে জড়িয়ে ধরল। মা, আমি কিভাবে ওকে বোঝাবো বলো? আমি তো কিছুই করিনি। ও ভুল বুঝছে আমাকে। আমি পাগল হয়ে যাব মা। অনুসুয়া বললেন, ও বুঝবে না, তাই চেষ্টাও করিস না। ওর মা তো বলেছেন ওর পিণ্ড দান করবেন। ও মুক্ত হলেই তুইও মুক্ত হবি। পরের দিন সবাই মিষ্টিদের বাড়ি গেল। দেখল মিষ্টির মা তপতী পুরোহিতের সাথে বেরোচ্ছেন। ওদের দেখেই তিনি বললেন, তোমরা আর চিন্তা করো না, মিষ্টির মুক্তির ব্যবস্থা হয়ে গেছে। সোহিনী, এবার তোরও মুক্তি। ভাইফোঁটার দিন বিকেলেই সোহিনীরা কলকাতা ফিরবে ঠিক করেছিল। তবে আরও একটা দিন থাকার সিদ্ধান্ত নিল সোহিনী। অনেক এবার একটু বিরক্ত হয়ে বলল, আমি তো বুঝতে পারছি না কেন তুই এরকম সিদ্ধান্তটা নিলি। দেখ, তোর বাড়িতে তুই থাকতেই পারিস, তবে তোর উদ্দেশ্যটা ঠিক না। আমি দেখতে চাই ও সত্যিই মুক্তি পেল কিনা, অথবা আমার মুক্তি হলো কিনা। ও থাকলে এখানেই থাকবে, আর এখানে থেকেই আমি দেখে যেতে চাই। নয় কলকাতায় গিয়েও যে মুক্তি পাবো না আমি অনেক। তাই আজ আরেকবার আমার ঘরে একা শোবো আমি। সেদিন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল সোহিনী। তবে হঠাৎই একটা স্বপ্ন দেখে ধরফড়িয়ে উঠে বসল সে। স্বপ্নে মিষ্টি এসে ওকে বলল, জানি না তোমার সত্যিই কোনো দোষ ছিল কিনা, তবে তবে তুমি আমাকে মুক্তি দিলে, তাই আমিও দিলাম তোমাকে মুক্তি। আর কখনো কালী পুজোর সময় আসলে আমাকে তুমি দেখতে পাবে না। এবার থেকে নিশ্চিন্তে এসো। আমি সব মায়া রাগ সব কাটিয়ে চললাম। এতদিনে মুক্তি হয়েছে আমার, আর আমার মুক্তিতেই তোমারও মুক্তি। কিছুক্ষণ বসে থেকে মিষ্টির কথাগুলো বারবার ভাবতে লাগলো সোহিনী। তারপর নিশ্চিন্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সোহিনীর মা অনুসুয়া সোহিনীকেও তার বন্ধুদের ডেকে বললেন, তোমাদের যদি খুব অসুবিধা না থাকে তবে আর 2 দিন থেকেই যাও না। আজ শুক্রবার, তাই বলছিলাম কাল পরশু থেকে সোমবার ভোরে ট্রেনে একেবারে চলে যাও, অথবা রবিবার বিকেলে। আসলে এতদিন পর মেয়েটাকে পেয়েছি তো, তাই ছাড়তে আর মন চাইছে না গো। তোমরাও আছো, আমাদেরও খুব ভালো লাগছে। তাই আর 2 দিন যদি। আমরা সোমবার থেকেই কলেজে ক্লাস করব মা, তবে কাল কলেজের লাইব্রেরিতে বই জমা দিতে হবে, তাই যাওয়াটা ইম্পর্ট্যান্ট। না হলে। অনেক সোহিনীকে থামিয়ে বলল, ছাড় তো, কিচ্ছু হবে না। কাকিমার মনের ইচ্ছেটা সবার আগে রাখতে হবে। তাতে লাইব্রেরিয়ান ম্যাডাম না হয় একটু বকলেন, আর খুব বেশি হলে কিছু টাকা ফাইন দিতে হবে। তবে একজন মায়ের আবেগের কাছে সবকিছুই তুচ্ছ। কিরে, তোরা সবাই কি বলিস? কারোর কোনো প্রবলেম আছে? বাপটু বলল, না না না, ও একটু ঝাড় খেয়ে নেবো ম্যামের কাছে। আর একদিন লেট হলে অত কিছু বলবেও না ম্যাম, আমরা সবাই রাজি। তৃণা আর রাহুলও আনন্দে সম্মতি জানালো। অনুসুয়া বললেন, তোমরা যে কি আনন্দ দিলে আমায়। তবে তোমাদের বন্ধুকে আর একা ঘুমোতে দেব না আমি। এবার তো আর কিছু প্রমাণ করার নেই, তাই এই 2 দিন আমার বোনায় আমার পাশেই শোবে, আমার ঘরে। বিকেলে সোহিনীরা পাড়ার সবার সাথে ঠাকুর বিসর্জন দিতে গেল। বাড়ি এসে সবাই মিলে হলো জমিয়ে গল্প।
সোহিনীর ঠাকুরদা, কাকাই, কাকিমা, কাকার ছেলে টুকাই ও সোহিনীর মা সকলেই যেন সোহিনী ও তার বন্ধুদের সাথে মিলেমিশে এক হয়ে গেলেন। সেখানে আর কোনো বয়সের ভেদাভেদ রইল না। রাতে শুতে যাবার আগে সবাই সোহিনীকে এক রাশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল আগের রাতের কথা। সোহিনী এক প্রাণবন্ত হাসি নিয়ে বলল, যা জানার তা জেনে গিয়েছি, অবশ্যই তোদের বলবো। জানি সারা দিন তোরা অপেক্ষা করছিস শোনার জন্য। সবটা শোনার পর বাপটু বলল, যাক, তাহলে মুক্তি পেলি, আর আমাদের আসার রাস্তাটাও এবার ক্লিয়ার হয়ে গেল। রাহুল উচ্ছ্বসিত হয়ে বলল, তা যা বলেছিস বাপটু, ভালোই হলো, আমরা আবার আসতে পারবো। তবে যা হলো এই 3টে দিন, উফ, পুরো সিনেমার গল্প। ত্রিনা একটু গলা ঝেড়ে বলল, সিনেমা তো এখনো শুরুই হয়নি, এখনো হিরো হিরোইনের লাভ স্টোরি শুরু হলো না। অনিকা সোহিনী দুজনেই চুপ দেখে ত্রিনা আবার বলতে শুরু করলো, তোরা কি এভাবে কাটিয়ে দিবি নাকি একে অপরকে? সোহিনী ত্রিনাকে থামিয়ে বলল, তোদেরকে একটা কথা বলার ছিল, মাকেও বলছি ঘরে গিয়ে। আসলে আমি ভাবছিলাম মিষ্টির তো বাৎসরিক আছে সামনের সপ্তাহেই, কাকিমা বলেছিল আমাকে সেদিন। তবে আমরা তার আগেই যদি ওর শান্তির জন্য একটা পুজো রাখি কেমন হয়? দেখ, ওর পিণ্ডদান তো করে ওকে মুক্তি দেওয়া হয়েছে, এটা ঠিক। ওর বাৎসরিক কাজও কাকিমা করবেন। তবুও ও যেখানেই আছে যেন শান্তিতে থাকে, সেটা কামনা করেই একটা পুজো যদি। অনেক সহমত জানিয়ে বলল, অতি উত্তম, খুব ভালো বলেছিস। কাকিমা তো অবশ্যই রাজি হবেন, আমরা সবাই রাজি। রবিবার সকালে সোহিনীর কথা মতোই মিষ্টির আত্মার শান্তির জন্য বাড়িতে পুজো করা হলো। মিষ্টির মাও ওই পুজোয় উপস্থিত ছিলেন। সেদিন বিকেলে কিছুটা সময় ছাদে একা দাঁড়িয়েছিল সোহিনী। অনিক এসে ওকে ডাকতেই ও যেন চমকে উঠল। আরে কি হলো, ভয় পেলি নাকি? আরে আমি রে, আমি। না, এমনি। ভয় পাবো কেন? না, কিছু তো একটা ভাবছিলিস, গভীর চিন্তায় আছিস মনে হচ্ছে। মিষ্টির কথা মনে পড়ছে, খুব কষ্ট হচ্ছে ওর জন্য। কেন হলো এরকম ওর সাথে? কেন অকালে এভাবে ও? সোহিনী, ওর তো মুক্তি হয়ে গেছে, আর ওকে নিয়ে এসব ভাবিস না প্লিজ। ও যেখানেই আছে শান্তিতে থাকুক। ওকে যতই ভাববি ততই মায়া বাড়বে, তাই না? দেখ, তোর কথা মেনে আজ বাড়িতে পুজোও রাখা হলো। এবার এই চ্যাপ্টারটা ক্লোজ কর প্লিজ, এতে তোরও মুক্তি। সেদিন রাতেও মায়ের পাশেই ঘুমোতে গেল সোহিনী। তবে আবারও স্বপ্নে মিষ্টিকে দেখল সে। মিষ্টি যেন কিছু বলতে চাইছিল ওকে, তবে বলতে পারল না, কারণ ওর আত্মার এই জগতে আসার আর অনুমতি নেই। ওর যে পিণ্ডদান হয়ে গেছে। মিষ্টি কাঁদতে লাগলো। সেই কান্নার আওয়াজ বড়ই কষ্ট দিচ্ছিল সোহিনীকে। ঘুমটা ভেঙে কিছুক্ষণ বসে থেকে আবার ঘুমানোর চেষ্টা করলো সোহিনী, তবে ঘুম আর আসছিল না। তারপর অনেক কষ্টে ভোরের দিকে একটু চোখ বুঝল। অনেক সকালে বেরিয়ে পড়ল সবাই কলকাতার উদ্দেশ্যে, কারণ সেদিন সেকেন্ড হাফে কলেজে ইম্পর্টেন্ট ক্লাস ছিল, যেটা সবাই অ্যাটেন্ড করবে। ট্রেনে যেতে যেতে সবাই খেয়াল করলো সোহিনীর মুডটা একটু ডিস্টার্ব। রাহুল বলল, কি রে, কি হলো? আবারও মুড অফ তোর? বেশ চিন্তিত দেখাচ্ছে তোকে, কি হলো বলতো? ত্রিনাও বলে উঠল, ঠিকই তো, কি হয়েছে সোহিনী? সোহিনী মৃদু স্বরে বলল, মিষ্টি আমাকে কিছু বলতে চাইছিল, তবে পারল না। সেই পথ তো আমরাই বন্ধ করে দিয়েছি। বাপটু একটু আশ্চর্য হয়ে বলল, মানে কি বলছিস? অনেক সোহিনীর হাত ধরে বলল, অযথা এরকম ভাবিস না। কাল কি বললাম, তুই আবার তাহলে এসব নিয়েই। অনেকের কথা শেষ না হতেই সোহিনী বলে উঠল, অনেক, আমি এমনি এমনি এসব ভাবছি না।
জানিস, কাল আবার মিষ্টিকে স্বপ্নে দেখলাম, স্পষ্ট দেখলাম। ও কি যেন একটা বলতে চাইছে, খুব কাঁদছিল। কি বলতে চাইছিল বলতো? ওকে তো। বাপটু বিরক্ত হয়ে বলল, কিছুই বলার নেই, ও শুধুই দুঃখটা প্রকাশ করছিল। এই জগতে তো ওর আর এন্ট্রি নেই, তাই ও আর তুইও অযথাই ওর কথা ভেবে চলেছিস, তাই ওর স্বপ্ন দেখছিস। তৃণা সহমত জানিয়ে বলল, একদম ঠিক বলেছিস বাপটু। এবারে তুই মিষ্টির কথা ভাবা বন্ধ কর সোহিনী। দেখ, আমরা যা ভাবি তাই তো স্বপ্নে দেখি, তাই না? রাহুল বলল, হ্যাঁ সোহিনী, তুই এবার জীবনটা নতুন করে শুরু কর। দেখ, কলকাতায় তো কলেজের ক্লাস, স্টাডিজ, আমরা সবাই আছি। এইসব নিয়ে তুই এমনিই ভালো থাকবি। আর তোর বাড়ি গেলেও কাকিমা আর বাড়ির সবার সাথে যদি আগের মতো ভালো করে থাকতে চাস, তবে মিষ্টির চ্যাপ্টারটা তোকে এখানেই ক্লোজ করতে হবে রে। নয় মিষ্টিকে মুক্তি দিয়েও তোর মুক্তি হবে না কিন্তু। অনেক সোহিনীর কাঁধে হাত রেখে বলল, প্লিজ এবার কালকের স্বপ্নের কথাগুলো ভুলে যা। একটাই কথা মনে রাখ, মিষ্টির জন্য তুই সব করেছিস, শুধু ওর পিণ্ডিদানেই থেমে থাকিস নি, আবার ওর জন্য পুজো করিয়েছিস। এর পরেও কি ওর মুক্তি হয়নি ভাবছিস? এবার তোকে পুরোপুরি ভুলতে হবে ওকে, তাহলেই ও আর তোর স্বপ্নে আসবে না। আর আমরা তো আছি তোর সাথে। বাপটু বলে উঠল, আরে এই চল, আমরা এবার ওদিকে যাই, ট্রেন তো ফাঁকাই, ওই দিকটাই গিয়ে বসি চ। এবার সিনেমার হিরো হিরোইনদের একটু একা ছেড়ে দেওয়া উচিত। সবাই চলে গেলে অনেককে সোহিনী বলল, থ্যাংক ইউ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর তুই এত ভাবিস আমাকে নিয়ে? অনেক বলল, তোকে নিয়েই তো ভাবতে হবে, সম্পর্কটা যে চিরকালের। অবশ্য তুই যদি রাখতে চাস তবেই। তুই চাইলে আমরা প্রতি বছর কালী পুজো এখানেই কাটাবো। আমরা মানে শুধু তুই আর আমি। আচ্ছা, শুধু কালী পুজোয় আসবো, আর অন্য সময় আসবো না? সে তুই যখন ইচ্ছা আসবি। তুই চাইলে তোর বাড়িতেই থেকে যাব না হয়। তাহলে ফাইনালি প্রপোজটা করলি? এবার তোর পালা। তুই আমার হৃদয়ে ছিলিস, থাকবি। আজকের গল্প এখানেই সম্পন্ন হলো। গল্পের শুভারম্ভ হয়েছিল সুমেলি কাঞ্জিলাল মুখার্জির লেখা গল্প অতৃপ্ত আত্মার প্রতিশোধকে নিয়ে। সাথে ছিলেন রূপাঞ্জনা, তাপস, শ্রেয়া, রাজদীপ, সায়নী, রিয়া, সৌম, অনুসুয়া এবং অর্পণ। পরের সপ্তাহে আরও একটি গল্প নিয়ে আসছি আমরা। নিবেদনে অরিন্দম রায়চৌধুরী, সুমন সরকার এবং শেলজা পূজারী সরকার। পরিচালনা সুমন সরকার। অডিও মার্চ রাজদীপ দত্ত। পোস্টার ডিজাইন এবং স্পেশাল এফেক্টস সুমন। সোশ্যাল মিডিয়া পাবলিশিং শ্রীলেখা মিত্র।